আরে কোথায় নিয়ে যাচ্ছিস? সন্ধ্যা হতে চলেছে, চল বাড়ি যাই। মা যদি জানতে পারে তাহলে আজকে আর খেতে দেবে না। আরে চল না, আরেকটু সামনে। কয়েকদিন পরেই তোর বিয়ে, তার আগে কিছুদিন আমার সাথে ফুল তুলতে চল। তারপর তুই তো তোর শ্বশুর বাড়ি চলেই যাবি। এখানে তো কত ফুল আছে, এগুলো তুলে নে। অন্য কোথাও যাওয়ার কি দরকার আছে? না, আমি এর চেয়েও সুন্দর ফুল চাই। শুধু আরেকটু সামনে চল, তারপর অবশ্যই বাড়ি যাব। রাধিকা চম্পার কথা মেনে নিল। ও চম্পার সব কথা মানত, কারণ ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করত। ওরা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। গল্পটি জগৎপুর নামক একটি গ্রামে শুরু হয়, চম্পা এবং রাধিকা নামে দুই বান্ধবীর সাথে। তাদের বন্ধুত্ব ছিল ছোটবেলা থেকেই। রাধিকা এগিয়ে যাওয়ার সাথে সাথে আকাশের রং অন্ধকার হয়ে আসছিল, যেন এই আকাশ ওকে থামানোর চেষ্টা করছে। কিন্তু রাধিকা এই বিষয় বুঝতে পারেনি। চম্পা যে ওর সাথে এগিয়ে যাচ্ছিল তার মনে এক অদ্ভুত আনন্দ ছিল। আজ এমন কিছু ঘটবে যা রাধিকা কখনো কল্পনাও করেনি। হাঁটতে হাঁটতে ওরা এমন এক জায়গায় পৌঁছে গেল যেখানে অনেকগুলো কালো ফুল ছিল। ওই ফুলগুলো দেখে রাধিকার মনে এক অদ্ভুত অস্বস্তি হতে লাগলো। চম্পা আমার দাদি বলে যে কালো ফুল এই পৃথিবীতে শুধু একটি জায়গায় পাওয়া যায়, আর সেই জায়গাটা খুবই খারাপ জায়গা, পৃথিবীর সপ্তম স্তরে গিয়ে থামে। আমার মনে হয় এটাই ওই জায়গা যেখান থেকে পৃথিবীর সপ্তম স্তর শুরু হয়। আমি তো বুঝতে পারছি না আমরা দুজন এখানে কিভাবে পৌঁছেছি। চল এখান থেকে চলে যাই, আমার খুব ভয় করছে। চম্পা ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো আর কোমরে বাঁধা পুটলি থেকে এক ছাই বের করলো। ওই ছাই রাধিকার দিকে উড়িয়ে দিল, যার ফলে রাধিকার পুরো পৃথিবীই উল্টে গেল। দেখতে দেখতেই রাধিকার শরীর থেকে একটা হলুদ আলো বের হতে শুরু করলো, আর কিছুক্ষণের মধ্যেই রাধিকাও একটা কালো ফুলে পরিণত হলো। রাধিকাকে ফুলে পরিণত হতে দেখে চম্পা জোরে জোরে হাসতে শুরু করলো। আজ আমার 7 বছরের তপস্যা পূরণ হলো। এখন থেকে আমি শুধু তাই করব যা আমার অনেক আগেই করা উচিত ছিল। আজ থেকে সব কিছু আমার ইচ্ছানুযায়ী হবে। রাধিকা আমার জীবন উল্টোপাল্টা করে রেখেছিল, এখন সময় এসে গেছে সেই সব কিছু কেড়ে নেবার, যার ওপর শুধুমাত্রই আমার অধিকার রয়েছে। এই ভাবতে ভাবতে ও গ্রামের দিকে হেঁটে যায়। চম্পা তো নিশ্চিন্তে চলে যাচ্ছিল, কিন্তু এদিকে গাছের আড়ালে থাকা এক লোক লুকিয়ে এসব দেখছিল। চম্পা চলে যাওয়ার পর লোকটা গাছের আড়ালে থেকে বেরিয়ে আসে আর ভয়ে ভয়ে বলল, হে ঈশ্বর, এটা কি হয়ে গেল? আমি তো কখনো কল্পনাও করিনি যে একজন মানুষ এমন কাজও করতে পারে। হে ভগবান, এই দুইজন তো গ্রামের সবচেয়ে ভালো আর ঘনিষ্ঠ বান্ধবী ছিল। আমাকে এখন তাড়াতাড়ি গ্রামবাসীদের বলতে হবে রাধিকা মা একজন খুবই বুদ্ধিমতী আর মহৎ মেয়ে। ওর সাথে এরকম হওয়া একদমই উচিত হয়নি। না 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 না, আমাকে যেভাবেই হোক রাধিকাকে এই সপ্তম স্তর থেকে বের করে আনতেই হবে। হ্যাঁ। ও এক মুহূর্ত ভাবল, তারপর এগিয়ে গেল আর ফুলটি ছেঁড়ার জন্য হাত বাড়ালো। হঠাৎ ওর মাথায় একটা চিন্তা এলো। আমি এখানে এজন্যই এসেছি কারণ আমার গুরু আমাকে এখানকার পথ বলেছে। তাহলে এই চম্পা এখানে কিভাবে এলো? ও, হোক না হোক এই চম্পা আসলে কোনো সাধারণ জিনিস নয়, এ আসলে খুবই শক্তিশালী। চম্পা রাধিকাকে এই জায়গা পর্যন্ত আনতে পারে। তাহলে ও যদি সত্য জানতে পারে তাহলে না জানি আমার সাথে কি করবে। আমার তো ছোট ছোট বাচ্চা আছে, আমার বউ আছে। আরে যদি চম্পা আমার সাথে খারাপ কোনো কিছু করে তাহলে আমার বাচ্চারা আর বউ কোথায় যাবে? না 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 না, আমার এইসব থেকে দূরেই থাকা উচিত। আমার অন্য কারো জীবন বাঁচানোর জন্য নিজের পরিবারের জীবন ঝুঁকিতে ফেলা উচিত না। এটাই আমার ধর্ম আর এটাই আমার কর্তব্য। এই পৃথিবীতে সৎকর্ম করতে হলে পরিবারকে ত্যাগ করতে হয়, আর আমি আমার পরিবার ত্যাগ করতে পারবো না। আমার এখান থেকে চলে যাওয়া উচিত।
কিন্তু আমি এই অদ্ভুত জায়গায় আসলামই কেন, তাও আবার গুরুর কথাতে। আমি এখন এখান থেকে যাই। অন্যদিকে চম্পা গ্রামে পৌঁছে রাধিকার বাড়িতে গিয়ে বলে, শোভা কাকি, রাধিকা কি বাড়িতে আছে? ও আসলে আমার মা। প্রতিবারের মতো এবারও রাধিকার জন্য হালুয়া বানিয়েছে, আর মা বলছে যে আগে এই হালুয়া রাধিকাকে দেবে, তারপরই আমাকে দেবে। এখন রাধিকাকে বলো না তাড়াতাড়ি হালুয়া নিতে, যাতে তারপর আমিও খেতে পারি। আমি তো এটা বুঝতে পারি না, আমি কি আমার মায়ের আসল মেয়ে নাকি রাধিকা? ওর ডাক শুনে রাধিকার মা বেরিয়ে আসে আর চারিদিকে দেখতে থাকে। শোভার পিছনে রাধিকার দাদি কমলাও বেরিয়ে আসে। আরে চম্পা, রাধিকা তোর সাথেই তো গিয়েছিল, এখন ওকে বাড়ি খুঁজতে আসলি কেন? আমরা তো কতক্ষণ ধরে ওর ফিরে আসার অপেক্ষা করছি। আমি তো 2 বার গিয়ে তোর বাড়িতে দেখে এসেছি। তোর মা আমাকে বলেছে প্রতিদিনের মতন 2 বান্ধবী একসাথে ফুল তুলতে গেছে। মা, রাধিকা তো চম্পার সাথে নেই, তাহলে কোথায় গেছে? আর তুমি তো বলছিলে চম্পা আর রাধিকা একসাথে ফুল তুলতে গেছে। চম্পার মা তোমাকে এটা বলেছে, তাহলে চম্পা রাধিকাকে এখানে খুঁজতে এসেছিস কেন? আমার মাও না 1 নম্বরের বোকা। মাকে এদের সামনে সত্যি কথা বলতে কে বলেছিল? অন্য কিছুও তো বলতে পারত, কিন্তু না, সাবিত্রী নাম হওয়ার কারণে সতী সাবিত্রী হওয়ার চেষ্টা করেছে। কিন্তু ওর মেয়ে রয়েছে না চম্পা, চম্পা ওর মাকে কখনোই সফল হতে দেবে না। ও দাঁত কিরমির করে ওর মায়ের উপর রাগ দেখাচ্ছিল। তখন শোভা এবং কমলা ওর দিকে মনোযোগ সহকারে তাকালো। ওদের কিছু তো সন্দেহ হলো, দুজনে একে অপরের দিকে তাকালো। চম্পা, তুই আমাদের কাছে কিছু লুকাচ্ছিস? এমন কিছু তো আছে যা তুই বলতে চাস কিন্তু বলতে পারছিস না। এমনিতে আমরা তো জানি তুই তোর বান্ধবীর ভালো চাস, কখনো ওর কথা কাউকে বলবি না, কিন্তু আমরাও তো তোর আপন। বল চম্পা, রাধিকা কি শিবাংশের সাথে দেখা করতে গেছে? না মা, ও শিবাংশের সাথে দেখা করতে পারে না। তুমি তো জানো ও আমার নামে প্রতিজ্ঞা করেছে বিয়ের আগে ও শিবাংশের সাথে দেখা করবে না। আর আমার মেয়ে কখনো ওর মায়ের নামে মিথ্যা কথা বলে না। তোমার এই চিন্তাটা মন থেকে ঝেড়ে ফেলো। তাহলে রাধিকা কোথায় গেল? সন্ধ্যা হয়ে আসছে, আমার তো চিন্তা হচ্ছে, আমার হৃদয় ভারী হয়ে আসছে। এতক্ষণ মনে শান্তি ছিল, রাধিকা চম্পার সাথে রয়েছে, তাই কোনো চিন্তার বিষয় নেই। চম্পা নিজের জীবন দিয়ে দেবে, কিন্তু রাধিকার কোনো কিছু হতে দেবে না। এখন চম্পা এখানে, তাহলে রাধিকা কোথায় গেল? চম্পা এতক্ষণ ধরে চুপ করেছিল। ও ভাবছিল কি বলা যায় এদেরকে। তারপর ওর মনে ধূর্ততা জেগে উঠল। ও উদাস চেহারা বানালো, যেন ওর হৃদয়ে ব্যথায় ভরে গেছে। আমি কেন এদেরকে নিয়ে এত ভাবছি? আমি এদেরকে যাই বলি না কেন তাই বিশ্বাস করে নেবে, আর এখন এদের দুঃখে সামিল হবার সময়। ও লম্বা শ্বাস নিল আর বলল, দাদি, শোভা কাকি, কি বলবো, রাধিকা আজকে তো ফুল তুলতে গিয়েছিল আমার সাথে, কিন্তু মাঝপথে আমার পেটে না ব্যথা শুরু করেছিল। আমি বাড়ি ফিরে এলাম, ও আমাকে বলছিল তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু ও এখনো আসেনি। ওর জন্য এখন আমার খুবই চিন্তা হচ্ছে। কোনো বিপদে পড়েনি তো? আমার ওকে একা রেখে আসাই উচিত হয়নি। এসব কি বলছিস তুই? তুই ওকে একা রেখে এলি কেন? তোর পেটে ব্যথা হচ্ছিল, তাহলে ওকেও সাথে নিয়ে আসতি। মা, চলো না, রাধিকাকে খুঁজতে যাই। ও তো কখনোই এত দেরি করে না। তুমি একা কোথায় যাবে বৌমা? এক কাজ করো, শিবাংশকে ওর বাড়ি থেকে ডেকে নাও। ও যদি জানতে পারে ওর হবি স্ত্রী বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে আর কেউ ওকে বলেইনি, তাহলে ও রেগে যাবে। ও এখন এই বাড়ির জামাই হতে চলেছে, ওরও এই বাড়ির সুখ দুঃখের অধিকার রয়েছে। হ্যাঁ মা, তুমি বাড়িতেই থাকো, আমি শিবাংশকে সাথে নিয়ে যাচ্ছি। আর রাধিকা যদি বাড়ি ফিরে আসে তাহলে ওকে খেতে দিও। আমার মেয়ে না জানি কতক্ষণ থেকে না খেয়ে রয়েছে, সারাদিন বেছে বেছে ফুল তুলে আনে যাতে সংসার চলতে পারে। আজ ফুল তুলতে গিয়ে ও আর ফিরে আসেনি। এখন ঈশ্বরই জানে কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে। ওদের অস্থিরতা দেখে চম্পা অনেক খুশি হলো।
ওর শিবাংশের কথা মনে পড়ল, কারণ এখন শোভা কাকি শিবাংশের বাড়ির দিকে যাচ্ছিল। তাই চম্পা তাড়াতাড়ি ওনার সামনে এসে দাঁড়ালো। কাকি, তুমি কি ভেবেছ রাধিকা ঘর থেকে উধাও হয়ে যাবে আর আমার কিছুই হবে না? তুমি একা কিভাবে যেতে পারো? তুমি দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। শোভা যখন সম্মতিতে মাথা নাড়ল, চম্পা যেন প্রাণ ফিরে পেল। ও মনে মনে ভাবল, তুমি তো কখনোই রাধিকার কাছে পৌঁছাতে পারবে না। এটা হলো আমার প্রতিশ্রুতি। এখন শিবাংশ আমার আর ওর ভালোবাসাও আমার। পুরো 7 বছর অপেক্ষা করেছি আমি আমার ভালোবাসাকে বিয়ে করার জন্য। আর যখন সেই ভালোবাসা পূর্ণ হতে চলেছিল, রাধিকা ওর সাথে মণ্ডপে বসার জন্য প্রস্তুত হলো। রাধিকা, তুই কিভাবে ভাবলি আমার সিথি ফাঁকা করে তুই সুখে থাকবি আর আমি সেটা করতে দেব না? এত বড় মন নেই আমার। হাঁটতে হাঁটতে ও মনে মনে ভাবছিল, ওর মনে এক অদ্ভুত প্রশান্তি ছিল। কিছুক্ষণ পর ওরা শিবাংশের বাড়ির বাইরে পৌঁছে গেল। শিবাংশ বাইরে থেকে ঘরের ভেতরেই যাচ্ছিল। শোভা আর চম্পাকে ওর বাড়ির দিকে আসতে দেখে ও তাদের কাছে গিয়ে বলল, রাত তো প্রায় হয়ে এসেছে, আর তোমরা দুইজন এখানে? সব ঠিক আছে তো? চম্পা প্রতিদিন এখানে আসে, কারণ রাধিকা তো আমার জন্য খুবই সুন্দর সুন্দর ফুল তুলে আনে। আর ওই ফুলগুলো তো চম্পার হাত দিয়েই আমার কাছে পাঠায়, কারণ তোমরা তো বিয়ের আগে আমাদের দেখা করতে নিষেধ করেছিলে। কি বলবো বাবা, রাধিকা আজ সকাল থেকে ফিরে আসেনি। শোভা কাঁদতে কাঁদতে শিবাংশকে সবকিছু বলল। সবকিছু শোনার পর শিবাংশের তো যেন পৃথিবীই উল্টে গেছে। ও কিছুক্ষণ চুপ থাকলো। ও দেখল এখন রাতের অন্ধকার নেমে এসেছে। তাহলে মা, আমাদের তাড়াতাড়ি রাধিকাকে খুঁজে বের করতে হবে। ও যদি রাতভর বাইরে থাকে, কোনো জঙ্গলে আটকা পড়ে, তাহলে কোনো জঙ্গলি পশু ওর ক্ষতিও করতে পারে। আমাদের তাড়াতাড়ি রাধিকাকে খুঁজে বের করে আনতেই হবে। তুমি ঠিক বলেছ। তিনজনে রাধিকাকে সব জায়গায় খোঁজে, কিন্তু রাধিকা যদি জঙ্গলে বা গ্রামে কোথাও থাকতো তবেই তো খুঁজে পাওয়া যেত। সারা রাতভর ওরা রাধিকাকে খুঁজতে থাকে আর হতাশ হতে থাকে। রাধিকার জন্য শিবাংশের চেহারায় যে চিন্তা ছিল সেটা চম্পা সহ্য করতে পারছিল না। তবুও ও নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলল, শুধু আর একটু ধৈর্য, তারপর শিবাংশ চিরকালের জন্যই আমার হয়ে যাবে। মা, রাধিকা তো এখানে কোথাও নেই। আমরা খুঁজবো, কিন্তু কোথায় খুঁজবো ওকে? হতে পারে ও বাড়ি ফিরে গেছে। যদি থাকতো তাহলে এখানে কোথাও থাকতো। আমার মনে হয় একবার আমাদের বাড়ি গিয়ে দেখা উচিত। চম্পা ঠিক বলেছে শিবাংশ বাবা, আমাদের বাড়ি যাওয়া উচিত। তিনজনে বাড়ির দিকে হাঁটা শুরু করে। বাড়ি এসে ওরা দেখে কমলা বাড়ির বাইরেই বসে রয়েছে। দূর থেকে ওদের তিনজনকে আসতে দেখে তাড়াতাড়ি ওদের কাছে আসলো। আমার নাতনি কোথায়? দাদি, রাধিকা কি বাড়ি আসেনি? না, ও তো আসেনি। কোথায় চলে গেল আমার মেয়ে? এখন আমরা ওকে কোথায় খুঁজবো? এখন এমন কোনো জায়গা ছিল না যেখানে ওরা রাধিকাকে খোঁজেনি। গ্রামে এই কথা আগুনের মতো ছড়িয়ে পড়ল যে রাধিকা কোথাও উধাও হয়ে গেছে। একদিন শিবাংশের বাবা মোহিত তার বাড়িতে বসেছিলেন। ঠিক তখনই চম্পা তার বাড়িতে এলো। আরে এসো এসো চম্পা, এসো। তা বলো, কি মনে করে আসলে? এখন তো তোমার বান্ধবীও উধাও হয়ে গেছে। এখন তো শিবাংশকে ফুলও পাঠায় না। এখন তুমি কি করতে এসেছো? কাকা, তোমাকে একটা সত্যি বলতে এসেছি। কোন সত্যি কথা? তোমার হবু বৌমা আমার প্রাণের প্রিয় বান্ধবী ছিল, এটা তুমি জানো। কিন্তু তুমি কি এই কথাটা জানো? ও উধাও হয়ে যায়নি, পালিয়ে গেছে জমিদারের ছোট ভাই সুরেন্দ্রর সাথে। আরে, গ্রামের সবাই জানে যদি চম্পার আঘাত লাগে তাহলে রাধিকার ব্যথা হয়। রাধিকার পায়ে কাটা ফুটলে চম্পার মুখ থেকে চিৎকার বের হয়। কিন্তু আজ তো সবকিছু উল্টো হচ্ছে। এ আমি কি দেখছি চম্পা? রাধিকার ব্যাপারে এরকম বলছো কেন?
আরে যদি তুমি বিশ্বাস করতে না চাও তাহলে করো না, যা সত্যি আমি তাই বলেছি। এখন শিবাংশ তো খাচ্ছেও না, কথাও বলছে না। আমরা তিনজন খুবই ছোট ছোট ছিলাম, তখন থেকেই একসাথে বড় হয়েছি। আমার বান্ধবী পালিয়ে গেছে আর বন্ধু তার শোকে মরছে। আমি এটা দেখতেও পারছি না। রাধিকাকে কেউ তার মুখ দিয়ে কিছু বলে দেখাক, আমি ওর জিভ কেটে নেব। শুধু আমি তো এটাই বলছিলাম। আজ থেকে ঠিক 9 দিন পর শিবাংশ আর রাধিকার বিয়ে ছিল। রাধিকা ততক্ষণে ফিরে না আসলে গ্রামবাসীরা শিবাংশকে নিয়ে কি ভাববে? গ্রামবাসীরা কিছু ভাবার আগেই তুমি অন্য কোথাও শিবাংশীর বিয়ে দিয়ে দাও। মোহিত এমন একজন মানুষ যে মন থেকে বিবেচনা না করে লোকেরা কি বলবে সেই ভয় নিয়ে ভাবত। চম্পা ওর কথাগুলো বলে ওখান থেকে চলে গেল। মোহিতের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা এক মহিলা সুমনা এই সব শুনছিল, আর এজন্যই চম্পা জোরে কথা বলেছিল যাতে এই মহিলা শুনতে পায়। চম্পা তীর ছুঁড়ে ওখান থেকে চলে গেল, কারণ ও খুব ভালো করেই জানত এখন এই গ্রামে কি হতে চলেছে। চম্পা চলে যাবার পর মোহিত চিন্তায় ডুবে গেল। যার একবার বিয়ে ভেঙে যায় এই গ্রামে তার আর বিয়ে হয় না। এটা হলো এই গ্রামের পরম্পরা। এখন আমার ছেলেকে কে বিয়ে করবে? যদি 9 দিন হয়ে যায় তাহলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। আমাকে 9 দিনের আগেই কিছু ভাবতে হবে। সেই সুমনা এক বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে সবার কানে এই কথাটা বলতে থাকলো যে রাধিকা কারো সাথে পালিয়ে গেছে। আর অন্যদিকে রাধিকা এখন ফুলে পরিণত হয়েছিল। ও দিনরাত কাঁটার সাথে লড়াই করত। যেই কাঁটা ফুলকে রক্ষা করে সেই কাঁটাগুলো কালো ফুলে পরিণত হওয়া রাধিকাকে প্রতি মুহূর্তে নতুন এক যন্ত্রণা দিচ্ছিল। ভোরের আলো কালো রাধিকা ফুলের ওপর পড়লেই ও ফুটে উঠত। ওর সমস্ত ক্ষত নিজে থেকেই ঠিক হয়ে যেত। তান্ত্রিক আমাকে বলেছিল আমার ছেলেকে বাঁচানোর জন্য একটা কালো ফুল লাগবে। হ্যাঁ, আজ 21 দিন হয়ে গেল আমি সব জায়গায় কালো ফুল খুঁজে বেড়াচ্ছি। অবশেষে আমি এই কালো ফুল পেলাম। এখন আমি ফুলটা তুলি। তাহলে তো তান্ত্রিক আমাকে ঠিকই বলেছিলেন, কালো ফুল সেখানেই পাওয়া যাবে যেখানে আশেপাশে কোথাও কোনো পাখি বা প্রাণী থাকবে না। আসলেই কিছু তো অদ্ভুত ব্যাপার আছে এই জায়গায়। এখানে নাইবা কোনো পাখি আছে, নাইবা পশু। আচ্ছা, তাতে আমার কি? আমার তো কালো ফুল দরকার ছিল, সেটা এখন আমি পেয়ে গেছি। এখন আরো বেশি দেরি হয়ে যাওয়ার আগেই আমাকে এই ফুলটা তুলতেই হবে। এতদিন পর আজ আমি এই ফুল থেকে মুক্ত হয়ে যাব, আমার বাড়ি ফিরে যেতে পারবো। সুমিত যখনই কালো ফুলে পরিণত হওয়া রাধিকাকে তোলার চেষ্টা করল, সাথে সাথেই ওর শরীরে মুহূর্তের মধ্যেই ওর শরীরে কালো ফুল রাধিকার চোখ বড় বড় হয়ে যায়। এ কি হলো? এই লোকটা আমাকে ফুল থেকে মুক্ত করার চেষ্টা করেছে, আর এ নিজেই আমার শেষ আশাও ভেঙে গেল। এখন আমি কি করব? আজ পর্যন্ত আমি এই পৃথিবীর 7ম স্তরে একজন মানুষ আসার অপেক্ষা করছিলাম, কিন্তু এখানে এতদিনে আমি মাত্র 2 জন মানুষকে দেখেছি। একজন দেখে পালিয়ে গেল, অন্যজন আমাকে তোলার চেষ্টা করলে সে নিজেই পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি কি করব? আমি কিভাবে এই ফুল থেকে মুক্তি পাব? এখন তো আমার শেষ আশাও ভেঙে গেছে। কিন্তু চম্পা এসব কেন করলো? আমার আর চম্পার সম্পর্কের মধ্যে কিসের অভাব ছিল? ওর যদি কোনো কিছুর দরকার হয় তাহলে আমার কাছে চেয়ে নিতে পারতো তো। আমি খুশি মনে ওকে আমার জীবনও দিয়ে দিতাম, কিন্তু আমাকে বিশ্বাসই করেনি। সেজন্য ও আমাকে এই দুনিয়ায় বন্দী করে দিয়েছে। আমাকে আমার ভালোবাসা থেকে, আমার মা থেকে, দাদি থেকে, সবার থেকে আলাদা করে দিয়েছে। আমাকে ছাড়া আমার পরিবারের কি হাল হয়েছে। আর শিবাংশু, ওর সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল। এখন যদি সময় মতো আমাদের বিয়ে না হয় তাহলে অনর্থ হয়ে যাবে। অন্যদিকে শিবাংশের মনে হচ্ছিল সব হারিয়ে ফেলেছে। ওর বাবা মোহিত কাছে এগিয়ে আসলো আর বলল,
তোমার বিয়ে আর কখনোই হতে পারবে না, কারণ কালকে রাধিকার সাথে তোমার বিয়ে ছিল। আমি চাই যে তুমি এখন চম্পাকে বিয়ে করো, কারণ এই গ্রামের পরম্পরা, যদি কোনো যুবতী মারা যায় অথবা কোথাও নিখোঁজ হয়ে যায়, তাহলে তার স্বামীকেও সারা জীবন এভাবেই অবিবাহিত থাকতে হয়। কিন্তু তুমি দেখেছো তো, পুরো গ্রাম রাধিকার ব্যাপারে এটাই বলছে। রাধিকা কারোর সাথে পালিয়ে গেছে। আমি গ্রাম পঞ্চায়েতের সাথে কথা বলবো। রাধিকা পালিয়ে গেলে এখানে আমার ছেলের তো কোনো দোষ নেই, তাই না? যদি রাধিকা মারা যেত তাহলে না হয় আমার ছেলেকে বসিয়ে রাখতে পারতাম এভাবে সারা জীবন। এখন তুমি সারা জীবন এভাবেই এই পালিয়ে যাওয়া মেয়ের জন্য কষ্ট পাবে কেন? শিবাংশ ওর বাবার কথাগুলো মনোযোগ সহকারে শুনল, আর পরবর্তী মুহূর্তেই ও খুশি হয়ে বলল, ঠিক আছে বাবা, তুমি চম্পার সাথে আমার বিয়ে দিয়ে দাও। চম্পা, আমি আর রাধিকা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি। রাধিকার সাথে বিয়ে হোক অথবা চম্পার সাথে, বিষয়টা তো একই। মোহিতের একদমই বিশ্বাস ছিল না যে শিবাংশ এত সহজে রাজি হয়ে যাবে, কিন্তু মোহিত বেশি ভাবল না। এভাবেই চম্পা আর শিবাংশের বিয়ে ঠিক হয়ে গেল। চম্পা এখন অনেক খুশি ছিল, ও যা ভেবেছিল তাই হয়ে গেল। একদিন শিবাংশ চম্পার বাড়িতে গিয়ে বলল, চম্পা, কালকে হলো আমাদের বিয়ে, আর আমি চাই তুমি আমাদের এই বিয়েতে মন থেকে রাজি হও। দেখো, আমি জানি তুমি তোমার বান্ধবীর জন্য এসব করছো, কিন্তু মন থেকে করো। বাড়ির বাইরে দাঁড়িয়ে কমলা আর শোভা এইসব দেখছিল। কিছুদিন আগেই আমাদের মেয়ের আশেপাশে ঘুরে বেড়াতো। 40 দিন হয়েছে আমাদের মেয়ে নিখোঁজ হয়েছে, আর আজ দেখো কিভাবে অন্য মেয়ের সাথে বিয়ে করতে তৈরি হয়ে গেল। আসলে অন্য বিষয় বৌমা, আমার মনে হয় না শিবাংশ এই বিয়েতে রাজি হয়েছে। আমাকে সত্যটা জানতে হবে। কারো বাড়ি গরু মরে গেলে সেও এর চেয়ে বেশি শোক পালন করে, কিন্তু এখানে সবকিছু আলাদা। তুমি বেশি ভাবছো মা, ভেতরে এসো, ঠান্ডা বেড়ে যাচ্ছে। তুমি যাও, আমি আসতেছি। শোভা ভেতরে চলে গেল, আর শিবাংশ চম্পার সাথে কথা বলার পর অন্যদিকে চলে গেল। কমলা শিবাংশের পিছু পিছু গেল। শিবাংশ হাঁটতে হাঁটতে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে রাধিকা কালো ফুলে পরিণত হয়েছিল। কমলা ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। এই শিবাংশ এখানে এসেছে কেন? এই জঙ্গল তো পৃথিবীর সপ্তম স্তর পর্যন্ত যায়, আর এই কথা গ্রামে শুধু সেই জানতে পারে যে গুরুজির কাছ থেকে শিক্ষা নিয়েছে। আর এখন আমার মনে হয় না গুরুজি কাউকে এই শিক্ষা দেওয়ার জন্য বেঁচে আছেন, কারণ আমি আমার মায়ের কাছে এইসব শুনেছিলাম। তাহলে শিবাংশ এখানে কিভাবে এলো? আমাকে এর উপরে নজর রাখতে হবে। এই জায়গায় আসা মানে হলো কারো জীবনের ক্ষতি করা। এখানে সেই আত্মাদের বন্দি করা হয় যারা শয়তানি আত্মা। এর কারণ হলো এই পৃথিবীকে বাঁচানো। শুধু এই জন্যই আজও এই জায়গা খোলা আছে। কিন্তু আমার মনে হয় না গ্রামের বা এই রাজ্যের কোনো মানুষ এই জায়গার সম্পর্কে জানবে। আসলে এই শিবাংশ কি করতে চায়? এই শিবাংশ আমার নাতনিকে উধাও করে দেয়নি তো? হয়তো এ চম্পার প্রেমে পড়েছে, আর এ চম্পাকে বিয়ে করার জন্য এসব করছে না তো? কমলা দেখল শিবাংশ হাঁটতে হাঁটতে একজন সাধু বাবার কাছে এসে দাঁড়িয়েছে। সাধু বাবা ওকে দেখে বলল, কি হয়েছে? তুমি কি তোমার কাজ সম্পূর্ণ করেছো? হ্যাঁ, কাজ তো করেছি সাধু বাবা, কিন্তু এখন জানি না সম্পূর্ণ হবে কি হবে না। মনে আছে তো, রাধিকা ফুল হয়েছে। আজকে পুরো 40 দিন হয়ে গেছে। যদি 41 দিন পার হওয়ার আগেই ওকে ফুল থেকে মানুষে পরিণত করা না হয়, তাহলে রাধিকা চিরকালের জন্যই পৃথিবীর সপ্তম স্তরে পৌঁছে যাবে। তারপর পৃথিবীর ভালো আর খারাপ শক্তি যদি একত্রিতও হয়, তবুও ও বেরিয়ে আসতে পারবে না। এরকম বলবেন না বাবা। আমি নিশ্চিত
আমরা যে ফাঁদ পেতেছি তার ভিতরে ও অবশ্যই ফেসে যাবে। এ কি শুনছি, আমার নাতনি কালো ফুলে পরিণত হয়েছে? কিন্তু কিভাবে? সে কে যে আমার নাতনিকে কালো ফুলে পরিণত করেছে? কমলা এগিয়ে গিয়ে সাধু বাবা এবং শিবাংশের সামনে এসে বলল, দুঃখিত, আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। আমি এটা জানতে চাই, আসলে কে সে যে এত কঠিন তপস্যা করেছে, যার কারণে আমার রাধিকা আজ ওই কাঁটাযুক্ত ফুলে পরিণত হয়েছে। ওর তো এই পৃথিবীতে কোথাও কোনো শত্রু ছিল না, তাহলে কে ওর সাথে এইসব করলো? কেন করলো? দাদিমা দাদিমা, তুমি আগে শান্ত হও, তোমার এখানে আসা উচিত হয়নি। আমি যেটা শুনেছি তার উত্তর দাও। কে করছে এই সব আর কেন করছে? চম্পা এইসব করেছে। ও কিভাবে করতে পারে? এই কালো ফুলের রহস্য তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। আমার মাও এই শিক্ষা নিয়েছিল, কিন্তু লোকেরা এটার ব্যবহার খারাপভাবে করতে শুরু করে, তাই 100 বছর আগে এটা বন্ধ করে দিয়েছিল। আপনি তো জানেন সবকিছু। যে সাধু বাবার কাছে আপনার মা শিক্ষা নিয়েছিলেন, উনি আমার বাবা ছিলেন। উনি আমাকেও এইসব শিখিয়েছিলেন। আমি কাউকেই এই বিষয়ের শিক্ষা দিতাম না। তারপর একদিন সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আজ আমি একটি মেয়েকে, ওর বান্ধবী আরাধ্যাকে ফুলে পরিণত করতে দেখেছি। আসলে আমি ওই মেয়েটিকে মুক্ত করতে চাচ্ছিলাম, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর ওকে রেখে চলে এসেছি। সাধু বাবা, আপনি তো মহান। আপনি আপনি দয়া করে ওকে বাঁচান। ওই মেয়ে রাধিকা আমাদের গ্রামেরই। আর আর এই কথাটা বলার জন্যই আমি 70 মাইল পায়ে হেঁটে এসেছি। আমি আসলে কাউকেই কষ্টে দেখতে পারি না সাধু বাবা, ওকে বাঁচান। ওহো, এ তো অনর্থ হয়ে গেছে। এটা তো কাল দর্পণ তন্ত্রবিদ্যা। আর এই বিদ্যা কেউ কিভাবে পেয়েছে? সাধু বাবা, এটা কিভাবে হতে পারে? চম্পা তো নিজেই রাধিকাকে কালো ফুলে পরিণত করেছে। আমি নিজের চোখেই চম্পাকে এটা করতে দেখেছি। আপনি কিছু ভাবুন না। হ্যাঁ, এখন এটা নিয়েই তো ভাবতে হবে, কারণ আমার মনে হয় চম্পা 7 বছর এমন একজনের কাছ থেকে শিক্ষা লাভ করেছে, যিনি খারাপ উদ্দেশ্য নিয়ে কাল দর্পণ তন্ত্র শিখিয়েছে। আর চম্পা সেরকমই করেছে। আর তখন আমি এই গ্রামে আসলাম, আর আমি দেখলাম শিবাংশ রাধিকাকে অনেক ভালোবাসে। তাই আমি একে বললাম, চম্পাকে বিয়ে করার জন্য তুমি রাজি হও, আর কোনোভাবে ওর থেকে রাধিকার আত্মাকে মুক্ত করো, কারণ এই ছাড়া আর কোনো উপায়ই ছিল না। আর আজকের রাতই হলো রাধিকাকে মুক্ত করার শেষ রাত, কারণ আপনি তো জানেনই ওই জায়গায় সেই সমস্ত শক্তি বন্দী আছে যারা হলো অশুভ শক্তি। কিছুদিন আগে এক বাচ্চার মধ্যে অশুভ শক্তি চলে এসেছিল, আর বাচ্চার বাবা ওকে নিয়ে ওই তান্ত্রিকের কাছেই গিয়েছিল। আর ওই তান্ত্রিক ওকে কালো ফুল ছিঁড়ে আনতে বলেছিল, কারণ তাতে ওই লোক আর ওই শয়তান তান্ত্রিক কালো ফুলের মধ্যে একজন মৃত ব্যক্তির আত্মা পেয়ে যেত। এত কিছু ঘটে গেল আর আমি বুঝতেও পারিনি। আমি শিবাংশকেই ভুল বুঝতে থাকলাম। শিবাংশ বাবা, আমাকে ক্ষমা করো। তুমি তোমার ভালোবাসার জন্য নিজের জীবনও ঝুঁকিতে ফেলেছো। তুমি কি ভেবেছো চম্পা এখন তান্ত্রিককে দেখানো পথে চলছে? ওর কাছে অনেক অশুভ শক্তি রয়েছে। ও যদি তোমার কোনো ক্ষতি করে তাহলে কি হবে? দাদি, ভালোবাসার জন্য যদি মরেও যাই তাহলে তো কোনো চিন্তারই বিষয় নেই। এখন শুধু আমার রাধিকা ঠিক হয়ে যাক। কিছুক্ষণের মধ্যেই রাতের অন্ধকার হয়ে এলো। রাত নামার সাথেই চম্পা ওই জায়গায় চলে এলো। 3 জন একে অপরকে ইশারা করলো আর ঝোপের মধ্যে লুকিয়ে রইল। চম্পা কালো ফুল রাধিকার কাছে এসে বলল, আমার প্রিয় ছোটবেলার বান্ধবী, তোকে একটা খবর দিতে এসেছি।
কালকে আমার আর শিবাংশের বিয়েও হবে, আর তোর জীবনের শেষ দিনও হবে। তাই ভাবলাম তোকে তোর চোখ দিয়েই দেখাবো আমার আর শিবাংশের বিয়ে। তুইও বিয়েতে মজা করতে পারবি। আজ আমি আমার তান্ত্রিক গুরুর কাছ থেকে এক রাতের সময় নিয়ে এসেছি। আজ রাতে আমি তোকে আমার ঘরে রাখবো আর তোকে বুঝিয়ে দেব সামনে থেকে যে ভালোবাসা হারানোর কষ্ট হয় সেটা কেমন লাগে। তুই জানিস 7 বছর ধরে আমি সারা রাত দিন আমার গুরুর কাছে প্রার্থনা করেছি, তারপরেই আজ আমি এখানে পৌঁছাতে পেরেছি। আচ্ছা, তোকে একটা কথা বলবো। আজকে শিবাংশ এসেছিল আমার কাছে, বলছিল রাধিকা চাইতো না কখনো আমাদের বিয়ে হোক, আর শিবাংশ সব সময় আমাকেই ভালোবাসতো। ও তোকে বিয়ে করার জন্য শুধু এজন্যই রাজি হয়েছিল, কারণ তোরা হলি গরিব আর বাড়িতে শুধুমাত্র 3 জন মহিলা। ও শুধু তোদের খেয়াল রাখতে চাইতো। যদি আমি জানতাম যে ও সব সময় আমাকেই ভালোবাসে, তাহলে আমার এই সব করার দরকারই হতো না, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি শিবাংশের শেষ ইচ্ছা তো পূরণ করবই। ও আজকে বলছিল কত ভালো হতো যদি তুই আমাদের বিয়ে নিজের চোখে দেখতে পারতিস। তাই আমি তোকে দেখাবো আমাদের বিয়ে কেমন হয়। চম্পা ফুল ছিঁড়ে নিল। শিবাংশ, কমলা আর সাধু বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ফুল নিয়ে চম্পা বাড়ি এলো ও ঘরের ভিতরে ফুল রেখে দিল। রাধিকা অনেক কাঁদছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। চম্পা ওকে খাটের নিচে রেখে শুয়ে পড়ল। চম্পা ঘুমানোর পর শিবাংশ বলল, সাধু বাবা, এই ফুল ছিঁড়ে ফেলার পরেও রাধিকা মানুষে পরিণত হলো না কেন? কারণ এখন এর মুক্তির জন্য একজন ভালো মানুষের আত্মার প্রয়োজন। যদি এমন না হয় তাহলে এ আর কখনোই মানুষ হতে পারবে না। আরে কিন্তু কিন্তু আপনি তো বলেছিলেন যে চম্পা যদি ওর হাতে ফুল ছিঁড়ে নেয় তাহলে সব ঠিক হয়ে যাবে। অন্য কেউ যদি ফুল স্পর্শ করতো তাহলে সে, কিন্তু চম্পার শক্তি অনেক বেশি, এই জন্য কাউকে না কাউকে তো ত্যাগ করতেই হবে। ও, এখন আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। ও যখনই সাধু বাবার হাতে থাকা নেওয়ার চেষ্টা করল, তখনই কমলা এক আলো হয়ে অদৃশ্য হয়ে গেল, আর রাধিকা ওই ফুল থেকে মুক্ত হয়ে গেল। চম্পা উঠে বসল। এইসব কিভাবে হলো? খারাপ কাজের পরিণতি খারাপই হয়। ছলনা হয়েছে আমার সাথে। আমি কাউকেই ছাড়বো না। তোমরা এখনো আমার ক্ষমতা সম্পর্কে জানো না। সাধু বাবা ওনার জাদুকরি তলোয়ার ওর দিকে ঘুরিয়ে দিলেন। ওই তলোয়ার থেকে বিদ্যুৎ বেরিয়ে এলো, আর চম্পার সমস্ত শক্তি ওই তলোয়ারে বন্দী হয়ে গেল। চম্পা দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শিবাংশু, তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, রাধিকা আমাদের ভালোবাসা জিতে গেছে, কিন্তু কিন্তু দাদিকে তার দিয়ে দিতে হলো। রাধিকা, দিতে হলো। আমার দাদি হিংসা ও বিশ্বাসঘাতকতা করে সাময়িক জেতা গেলেও শেষ পর্যন্ত পাপের শাস্তি এবং পরাজয় নিশ্চিত।